গ্যাসের প্রায় সমস্ত প্রপার্টি আমরা পড়ে ফেলেছি। টেম্পারেচারটা বলেছিলাম পড়াবো, তো আজকে টেম্পারেচারটা বলে আমি গ্যাস লজে ঢুকে যাব। সব প্রপার্টিগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু তারই মধ্যে উষ্ণতা অর্থাৎ টেম্পারেচারের ব্যাপ্তিটা কিন্তু অনেক বেশি ইন টার্মস অফ ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। যদি ভৌত ব্যাখ্যা ধরতে চাই, যদি এর মানেটা আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু প্রেশার বা অন্যান্য যে প্যারামিটার রয়েছে গ্যাসের, তার থেকে টেম্পারেচারের যে ব্যাপ্তি, এর আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ডেপথ, সেটা কিন্তু অনেক বেশি। এবং এটা আজকেই শুধু এর শেষ নয়, আমি আজকে মোটামুটি একটুখানি বলবো, এটা কিন্তু চলতে থাকবে টেম্পারেচারের ডেফিনেশনটা। এই চ্যাপ্টারেরই মাঝখানে গিয়ে আমরা এটা আরেকবার একটুখানি বলবো, পরে আরও ডিটেলসে টেম্পারেচারটা নিয়ে আলোচনা হবে। তো টেম্পারেচার বলতে ছোটোবেলায় আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে ডিগ্রি অফ হটনেস or coldness. Temperature is defined as the degree of hotness or coldness and which determines whether a body will absorb heat or release heat. তাহলে টেম্পারেচারের যে ডেফিনেশনটা আমরা সাধারণত পড়ি সেটা হচ্ছে ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস হুইচ ডিটারমিনস whether a body will absorb heat or release heat. অর্থাৎ তাপ নেবে না ছাড়বে এই ডিসিশনটা যে নেয়, এবং যেটা কতটা গরম বা কতটা ঠান্ডা সেই জিনিসটাকে বোঝায় যে প্যারামিটারটা, দ্যাট ইজ টেম্পারেচার। কিন্তু এই ধরনের ডেফিনিশনে আপত্তি আছে, এবং রিসেন্টলি সমস্ত প্যারামিটারেরই এবং সমস্ত ডাইমেনশনের ডেফিনেশনগুলোকে চেঞ্জ করা হয়েছে। একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল ডেফিনেশন প্রয়োজন। এমন কিছু ডেফিনেশন করলে হবে না যেটা আমাদের লোকাল কোনো ইনফ্লুয়েন্স আছে। আমি কোনো একটা অ্যালয় দিয়ে একটা পিণ্ড তৈরি করলাম, দিয়ে সেই পিণ্ডটাকে বললাম এইটাকে ধরে নাও 1 কেজি। এটা কিন্তু একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল ডেফিনেশন অফ মাস নয়। মাসটাকে অন্যভাবে ডিফাইন করা উচিত। সেটা কিভাবে হয়েছে আমরা আলোচনা করব। একইভাবে মাসের পাশাপাশি মিটার অর্থাৎ লেন্থের যে ডেফিনিশন, টাইমের যে ডেফিনিশন, টেম্পারেচারের যে ডেফিনিশন, এগুলোকে সব চেঞ্জ করা হয়েছে। পূর্বের যে ধারণা ছিল, পূর্বের যে সংজ্ঞা ছিল, সেখান থেকে সরে এসে নতুন যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে সেগুলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল। এখন এই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল কথাটা কেন বলছি না, ধর বাইরের কোনো গ্রহের সঙ্গে আমাদের যোগাযোগ হলো কোনো দিন, তো একটা কী হয়, যেমন এই দেশের সাথে ওই দেশের বিদেশ মন্ত্রক কাজ করে, তারা কন্ট্যাক্ট করে, ফরেন মিনিস্ট্রি যেটা। তো সেরকম তখন কি হবে, তখন প্ল্যানেট মিনিস্ট্রি হবে, তারা কথা বলবে। এবার তাদের মধ্যে যেমন ডিপ্লোম্যাটিক কিছু ইস্যু থাকবে, সেরকম সায়েন্টিফিক কিছু ইস্যুও থাকবে আলোচনার মতো, যে সায়েন্সের কোনো কনসেপ্টের এক্সচেঞ্জ হলো, কালচারাল এক্সচেঞ্জ যেমন হয়, ডিপ্লোম্যাসি এক্সচেঞ্জ যেমন হয়, সেরকমভাবে সায়েন্টিফিক কিছু এক্সচেঞ্জও হতে পারে। তো তখন যদি সেরকম একটা সায়েন্টিফিক একটা ধর কনফারেন্স চলছে ওই প্ল্যানেটের সাথে, তখন তারা জিজ্ঞাসা করলো যে আপনারা মাসকে কিভাবে ডিফাইন করেছেন। তখন যদি আমরা বলি যে দেখো এই এরকম একটা পিণ্ড নিয়েছি আমি, এটা একটা অ্যালয় দিয়ে তৈরি, প্লাটিনাম ইরিডিয়াম অ্যালয় দিয়ে তৈরি, এটা একটা মিউজিয়ামে রাখা আছে, এটা বা কোনো একটা ল্যাবরেটরিতে রাখা আছে একটা স্পেশাল কন্ডিশনে, টেম্পারেচার এইসব একটা স্পেশাল কন্ডিশনে
এনভায়রনমেন্টটাকে মেনটেন করতে হয়েছে, ওর ওই অবস্থায় ওর যা মাস দ্যাট ইজ 1 কেজি। এইভাবে আমরা মাসকে ডিফাইন করেছি। তাহলে সে হেসে ফেলবে না? সে যদি আমাদের থেকে অ্যাডভান্সড হয় তাহলে হাসাটাই স্বাভাবিক, যেরকম একটা পিণ্ডকে আমরা 1 কেজি ধরে নিয়েছি। তাই এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এগুলো। বা একটা এত বড় একটা স্কেল আছে, সেই স্কেলটার যে লেন্থ সেটা হচ্ছে 1 মিটার, সেটাকে 100টা ভাগে ভাগ করলে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। সেই 1 সেন্টিমিটারকে 10টা সমান ভাগে ভাগ করলে এক একটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এটা শুনলেও হাসবে। তাহলে যে কনস্ট্যান্টগুলো ইউনিভার্সের সায়েন্টিফিক যে ফেনোমেনা, যে ন্যাচারাল যে ফেনোমেনা, সেগুলোকে গাইড করছে, যেমন প্লাঙ্কস কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা আরও অন্যান্য যে সমস্ত কনস্ট্যান্টগুলো আছে যেগুলো টোটাল ইউনিভার্সে ভ্যালিড এবং যার কোনো এক্সেপশন নেই, যার কোনো ত্রুটি নেই, লিমিটেশন নেই, সেখান থেকে ডেফিনেশনগুলোকে এক্সট্রাক্ট করা হয়েছে। অর্থাৎ আলোর বেগ তো অন্য গ্রহে গিয়ে পাল্টে যাবে না। তাহলে আমরা যদি এইভাবে বলি যে আলো 2.998 ইন্টু 10⁵ কিলোমিটার, তাহলে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তাহলে আলো 1 সেকেন্ডে কতটা যায়? এতটা যায়। তাহলে এতটা যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কত সেকেন্ডে? তাহলে 1/, এটা তাহলে মিটারের নতুন ডেফিনিশন এরকমভাবে যদি দেওয়া হয় যে 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগে আলো যতদূর যায় দ্যাট ইজ 1 মিটার। কিন্তু সেটা নয় যেটা ওই মিউজিয়ামে বা ল্যাবরেটরিতে রাখা আছে, সেই স্কেলটা সেটা হচ্ছে 1 মিটার, সেটা নয়। এইভাবে ডেফিনিশনটা দিলে সেটা ঠিকঠাক হবে। এরকমভাবে প্রতিটি ডেফিনিশনই চেঞ্জ করা হয়েছে যাতে করে লোকাল ইনফ্লুয়েন্সগুলোকে রিমুভ করা যায় এবং সেটা গ্লোবাল সিগনেচার তার মধ্যে ইনপুট দেওয়া যায়, যাতে ভবিষ্যতে আমরা অন্য প্ল্যানেটের সঙ্গে করসপন্ড করতে পারবো, যোগাযোগ করতে পারবো, ট্রানজ্যাক্ট করতে পারবো। তাহলে এই ডেফিনেশনে কোনো প্রবলেম সেরকম চোখে পড়ছে কি, যেটা শুনে হাসি লাগবে বা যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল নয়? এখানে এই ব্যাপারটা নিয়ে খুব একটা আপত্তি নেই যে হুইচ ডিটারমিনস হোয়েদার আ বডি উইল অ্যাবজর্ব হিট অর রিলিজ হিট। অর্থাৎ আমি যদি একটা সিস্টেম নিই, সেটা আরেকটা বডির সঙ্গে যখন কন্ট্যাক্টে থাকবে তখন তাপ ছাড়বে না তাপ নেবে, সেটা ডিসাইড করবে কি? এর যে টেম্পারেচার সেটা। বা ঘুরিয়ে বললে এই সিস্টেমটা তাপ ছাড়বে না তাপ নেবে সেটা ডিসাইড করবে যে প্যারামিটার, সেটা হচ্ছে টেম্পারেচার। এটা ঠিক আছে, কিন্তু এই যে ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস, এটা তো ঠিক হচ্ছে না। কারণ এটা করতে গেলে আমাকে হাত দিয়ে বুঝতে হবে যেটা গরম না ঠান্ডা দেখি। তাহলে আমার হাতের একটা উষ্ণতা আছে আর এর উষ্ণতাটা আলাদা। তাহলে যখন আমার হাতের সাথে এর কন্ট্যাক্ট আসবে, এর টেম্পারেচার যদি বেশি থাকে তখন এখান থেকে আমার হাতে তাপ আসবে, তখন আমি বুঝবো যে ওটা গরম। আর যদি এটা উষ্ণতাটা কম থাকে, যদি টেম্পারেচারের কম থাকে, তখন আমার হাত থেকে তাপ ওখানে চলে যাবে, তখন আমি বুঝবো যে ওটা ঠান্ডা। কিন্তু এই টেম্পারেচারটা বোঝার জন্য, কিন্তু এইভাবে টেম্পারেচারকে বোঝার জন্য আমার হাতটা থাকা প্রয়োজন। এবার এই হাতের সঙ্গে ব্রেনের যে কানেকশন করছে যে নিউরনটা, সেই নিউরনটা যদি কাটা থাকে মাঝখানে, তাহলে এই হাত বুঝতে পারবে যে ওটা গরম না ঠান্ডা? পারবে না। তাহলে এরকম মানুষের সেন্স অর্গানের ওপর নির্ভরশীল ডেফিনেশন দেওয়া কি উচিত? আর আমি যদি নাই থাকি বা কোনো মানুষ যদি নাই থাকে পৃথিবীতে, তাহলে কি গরম বস্তু ঠান্ডা বস্তুর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না? টেম্পারেচার কি মানুষ থাকলে তবে ভ্যালিড আর না থাকলে ভ্যালিড নয়? এরকম তো হতে পারে না। তাই ডেফিনেশনটাকে রিজেক্ট করা হয়েছে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এমন নয় যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা টেম্পারেচারের ডেফিনেশন, কিন্তু থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, থার্ড ল আছে, আর আছে জিরোথ ল।
এই 0th ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি এসছে, টেম্পারেচারের ডেফিনিশন এসছে। প্রথমে বলি যে 0th ল এরকম একটা বাজে নাম কেন, একটা অপ্রাসঙ্গিক আনকমন নামটা কেন? যদি 0th ল হয়, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল হয়, আমরা তো এরকম বলতে পারতাম যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ফোর্থ ল, না বলে এরকম 0th ল। এর কারণ হচ্ছে টেম্পারেচার নিয়ে মারপিটটা কিন্তু চলছে, এর ডেফিনিশনটাকে দাঁড় করানো যাচ্ছে না। ততদিনে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আবিষ্কার হয়ে গেছে। তারপরে যখন এটা আবিষ্কার হলো, দেখা গেল যে এটা হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল ডেফিনিশন এবং এটার উপর বেস করে বাকি লগুলো দাঁড়িয়ে, তাহলে এটাকে আগে বলা উচিত। তাহলে প্রথমটাকে দ্বিতীয় করতে হয়, দ্বিতীয়টাকে তৃতীয় করতে হয়, তৃতীয়টাকে চতুর্থ করতে হয়, আর ওটাকে ফার্স্ট বলতে হয়। সেটা আর এতটা পরিবর্তন না করে এইটাকেই বলে দেওয়া হলো 0th ল। এইভাবে নামটা এলো। তো এটা করছে কি, একটা সহজ এক্সাম্পল আমরা নিতে পারি। আমরা একটা গ্যাস সিলিন্ডার নিলাম এ, এখানে একটা প্রেসার গজ লাগানো আছে। আমরা আগের দিন বলছিলাম যে প্রেসারকে কিভাবে মাপবো, ম্যানোমিটার দিয়ে আমরা মাপা শিখিয়েছি। এখন আর ওই ম্যানোমিটারের ঝামেলা না করে এরকম একটা যদি প্রেসার গজ ব্যবহার করা হয় তাহলে আরও সহজে মেপে নেওয়া যায়। এখানে কি হবে, এই যেমন প্রেসার হবে তেমন এই কাঁটাটাকেও নড়াবে, সেই কাঁটাটা যেদিকে ইন্ডিকেট করবে সেখান থেকে ডাইরেক্ট মেজারমেন্ট হয়ে যাবে। ম্যানোমিটারে আমরা দেখছিলাম যে প্রেসারটা বের করতে গেলে আমাকে তারপর একটা অঙ্ক কষতে হচ্ছিল, সেই অঙ্কটা এখানে কষতে হবে না। এই অঙ্কটা ভিতরে কষে এই ডায়ালটাকে তৈরি করা হয়েছে। এই যে ডায়ালটা আছে এখানে 1 2 3 4 5 এইভাবে, আর এবং তার ভিতরে আবার স্মলার ডিভিশনগুলো করা আছে, ফলে আমি একদম ইনস্ট্যান্টলি দেখে বলে দিতে পারবো যে এই ভিতরে প্রেসারটা কত। এই প্রেসার গজ আমরা কিন্তু দেখেছি, কোথায় দেখেছি? আমরা যখন বাইক বা 4 হুইলার পাম্প করাতে নিয়ে যাই, পাম্পটাকে চেক করাতে নিয়ে যাই, পেট্রোল পাম্পে করি বা অন্য কোনো দোকানে করি, তখন দেখা যায় ওরা আগে একটা ছোট এরকম সামনে গোল ডায়াল আছে, ওইটা দিয়ে আগে চেক করে যে কত আছে, তারপর দেয় বা বের করে, দিয়ে সঠিকটা করে দেয়। তো সেটাই হচ্ছে প্রেসার গজ। এবার এরকম আরও দুটো নেওয়া হলো, বি আর সি। এগুলো হচ্ছে পিস্টন, এখানে পেরেক মারা আছে বা নাট দিয়ে এটা দেওয়া আছে যাতে মুভ না করতে পারে। সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস নেওয়া আছে, সার্টেন ভলিউম, ভলিউমটা এক হতে হবে তার কোনো মানে নেই, ডিফারেন্ট ভলিউম। তো ইনিশিয়ালি হয়তো তিনজনে তিনটে আলাদা প্রেশার এক্সিবিট করছিল, এ বি সি তিনজনে আলাদা প্রেশার এক্সিবিট করছিল। এবার তাদেরকে কি করলাম, আমি গায়ে গায়ে লাগিয়ে দিলাম। শুধুমাত্র এই সারফেসগুলো থাকলো থার্মালি কন্ডাক্টিং ওয়াল। এটাও তাই, অর্থাৎ তাপের আদান প্রদান সম্ভব। হিট ক্যান পাস ইন আইদার ডিরেকশন। কিন্তু পুরো সিস্টেমটাকে, অর্থাৎ কম্পোজিট সিস্টেম যেটা এ বি সি, এই এন্টায়ার সিস্টেমটাকে আইসোলেট করে দেওয়া হয়েছে সারাউন্ডিং থেকে। আর যে সারফেসটা দিয়ে এরা কন্ট্যাক্টে এসছে সেটাকে থার্মালি কন্ডাক্টিং ওয়াল দেওয়া হয়েছে, অর্থাৎ হিট ক্যান পাস থ্রু দিজ ওয়ালস। এবার এই হিট ক্যান পাস থ্রু দিজ ওয়ালস এই কথাটা কিন্তু ভুল।
এটা আমি আসবো থার্মোডাইনামিক্সে, যখন আমি হিট অ্যান্ড ওয়ার্ক বোঝাবো তখন বলবো, এখন ডিটেলসে যাচ্ছি না। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে এ একটা আলাদা সিস্টেম ছিল, বি একটা আলাদা সিস্টেম ছিল, সি একটা আলাদা সিস্টেম ছিল। এর মধ্যে সার্টেন অ্যামাউন্ট গ্যাস আছে, একটা এর নির্দিষ্ট ভলিউম আছে, এ একটা কোনো একটা টেম্পারেচারে আছে, তার একটা নির্দিষ্ট প্রেশারও শো করছে, এও তাই এও তাই। এবার যখন এই তিনটেকে এরকম কন্ট্যাক্টে নিয়ে এলাম, থার্মালি কন্ডাক্টিং ওয়াল দিয়ে যখন তারা কানেক্টেড আছে এবং এন্টায়ার জায়গাটা হচ্ছে অ্যাডায়াবেটিক, পুরো সিস্টেমটাকে অ্যাডায়াবেটিক ওয়াল দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে সারাউন্ডিং থেকে, তখন দেখা যাবে যে প্রেশার গজগুলো কিন্তু নড়ছে আস্তে আস্তে। নড়ছে মানে এদিক ওদিক করছে না, কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে আস্তে আস্তে মুভ করছে। তিনটেই করতে করতে তিনটেই কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে এসে দাঁড়িয়ে গেল। অর্থাৎ যদি এটা থাকে, সাপোজ এটা যেখানে ছিল সেখান থেকে এরকম হয়ে গেল, এটা এরকম ছিল সেখান থেকে হয়তো অন্য জায়গাতেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরকম হলো, এটা এরকম ছিল সেখান থেকে হয়তো এরকম হলো, অর্থাৎ তিনটেরই পরিবর্তন হলো। তারপর আমি অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, আর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কন্ট্যাক্টে নিয়ে আসা হলো, তখন চেঞ্জটা স্টার্ট হলো, এইভাবে চেঞ্জ হতে হতে একটা সময় দাঁড়িয়ে গেল, তারপর আর সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। এই অবস্থায় আমি এ কে আর সি কে নিয়ে এলাম। এ কে আর সি কে নিয়ে এলাম, নিয়ে এসে আবার তাদেরকে থার্মালি কন্ডাক্টিং ওয়াল দিয়ে সেপারেট করে তাদেরকে কানেক্ট করে দিলাম। সেপারেট না, সেপারেট তো ওদের তো নির্দিষ্ট ওয়াল আছেই, যে ওয়ালটা আছে সেটা থার্মালি কন্ডাক্টিং ওয়াল, অর্থাৎ হিট আদান প্রদান সম্ভব। আর আবার এই এ আর সি কম্পোজিট সিস্টেমটাকে আমি আইসোলেট করে দিলাম সারাউন্ডিংয়ের থেকে। দেখলাম যে রিডিংটা আগে ছিল সেই রিডিংটা আর চেঞ্জ করছে না, মানে আর কোনো পরিবর্তনই হয়নি, যেমনটা এখানে ছিল তেমনটাই এখানে আছে। তাহলে প্রথম থেকে যদি দেখি কি কি হলো, প্রথমে তিনটে রিডিং ডিফারেন্ট ছিল, কন্ট্যাক্টে এলো, তিনটে রিডিংই চেঞ্জ করলো, একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেল, তারা আর চেঞ্জ করছে না। এবার এ কে আর সি কে যদি খুলে নিয়ে এসে আমি লাগাই, তখন দেখা যাচ্ছে তিনজন যখন একসঙ্গে ছিল, বি এর দু প্রান্তে যখন এ আর সি ছিল, তখন যা রিডিং ছিল যখন এ আর সি কন্ট্যাক্টে এলো তখন তাদের রিডিং সেম, চেঞ্জ হয়নি। তার মানে এটা বোঝাচ্ছে যে এই যে থার্মাল এক্সচেঞ্জটা এখানে অ্যালাউড রয়েছে, তাই এরা থার্মাল এক্সচেঞ্জটাকে করে টেম্পারেচারটাকে সমান করেছে। এ আর বি এর মধ্যে তাপের আদান প্রদান হয়েছে, বি আর সি এর মধ্যে তাপের আদান প্রদান হয়েছে, দিয়ে তারা টেম্পারেচারটাকে সেম করেছে। তাহলে আগে এদের যা টেম্পারেচার ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে এখন আমরা কেলভিন টেম্পারেচার কি শিখিনি, শুধু স্মলটাই বলি, স্মল টি এ থেকে সেন্টিগ্রেডটা বলি, এই টেম্পারেচারে এসেছে। এটা টিবি থেকে টিবি প্রাইমে এসেছে, অর্থাৎ প্রত্যেকের টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে। তাহলে এখন নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট টেম্পারেচার, তাহলে তার একটা নির্দিষ্ট প্রেশার থাকবে, সেই জন্য একটা নির্দিষ্ট প্রেশার হয়েছে যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ করছে না। এরও তাই হলো, এরও তাই হলো। তাহলে টেম্পারেচারটা চেঞ্জ হলো, তার রিফ্লেকশন গিয়ে পড়েছে প্রেশারে। আগের টেম্পারেচারে আগের প্রেশার ছিল, এখনকার টেম্পারেচারে এখনকার প্রেশার। কিন্তু যখন কন্ট্যাক্টে তিনজনই আছে, তিনজনের টেম্পারেচার সেম হতে বাধ্য, কারণ থার্মাল এক্সচেঞ্জ হয়েছে। যেহেতু এরা কন্ট্যাক্টে আছে এবং এদের মধ্যে তাপের আদান প্রদান সম্ভব, তাই একজনের যদি টেম্পারেচার বেশি হয় আর একজনের যদি টেম্পারেচার কম হয়, তাহলে ও তাপটাকে কি করবে, হট বডি থেকে কোল্ড বডিতে ট্রান্সফার করবে, ট্রান্সফার করিয়ে টেম্পারেচারটাকে সেম করার চেষ্টা করবে। এটাই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম এলো, তখন দেখা যাচ্ছে প্রত্যেকের টেম্পারেচার আগের থেকে চেঞ্জ করেছে,
তার করসপন্ডিং প্রেশারগুলো এখানে রিফ্লেক্ট হচ্ছে। তাহলে এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এ আর সি তো থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা উচিত। এ যদি এর সাথে থাকে, এ যদি এর সাথে থাকে, তাহলে এ আর সি থাকে। দেখা যাচ্ছে তাই হচ্ছে, অর্থাৎ এ আর সিকে যখন ছাড়িয়ে এনে কানেক্ট করছি দেখা যাচ্ছে এদের প্রেশার আর চেঞ্জ করছে না। এই জিনিসটা প্রমাণ করে যে থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে গেছে এরা। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামটা আনলো কে? আমি যেটা আগেই বলে দিচ্ছি উত্তরটা, যে টেম্পারেচার সমান করার চেষ্টা করছে। আমি যদি টেম্পারেচার না জেনে থাকি, যে টেম্পারেচার কী জিনিস আমি জানি না, তাহলে এই যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা আনলো কে? তাপের আদান প্রদানটা যে হবে, গরমটা যে টেম্পারেচার যে ফল করলো, ঠান্ডার টেম্পারেচারটা বাড়লো, এটা ঘটালো কে? এইটা ঘটালো যে, তার নামই হচ্ছে টেম্পারেচার। এইভাবে টেম্পারেচারের ডেফিনেশনটা দেওয়া হলো। তাহলে এটা এরকম হচ্ছে যে এ বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, বি সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এবং দুটো বডি যখন কন্ট্যাক্টে আসবে, যে থার্মাল ইকুইলিব্রিয়াম আনবে সেই প্যারামিটারটা হচ্ছে টেম্পারেচার। তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স ইজ গিভিং operational definition zeroth law of thermodynamics is giving operational definition of temperature. Then the physiological definition, এটা নার্ভাস সিস্টেমের উপর ডিপেন্ড করতে হচ্ছে, এটা নার্ভাস সিস্টেমের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আমি দেখে নেব যে কোন দিকে হিটটা ট্রান্সফার হচ্ছে, প্রেশারটা কোন দিকে চেঞ্জ করছে। যার প্রেশার বাড়বে সে নিশ্চয়ই তাপ গ্রহণ করছে, কারণ অন্য বডি থেকে যখন তাপ এখানে ঢুকবে তখন এর মলিকিউলগুলো আরও জোরে ছুটবে। জোরে ছুটলে আমি আগের দিন বলছিলাম আগের ভিডিওতে যে সেখানে বেশি মোমেন্টাম ও ডিপোজিট করবে, ভরবেগের পরিবর্তনটা বেশি হবে। ভরবেগের পরিবর্তন বেশি হলে বেশি বল প্রযুক্ত হবে, বল বাই ক্ষেত্রফল বেশি চাপ প্রযুক্ত হবে। More thermal energy it will gain, more will be the velocity of the molecules, more will be the momentum that will be deposited on the walls of the container, on the inner walls of the container. More will be the rate of change of momentum, that is the force will be greater, force per unit area will be greater, so it will exhibit a higher pressure. তাহলে আগে যা চাপ ছিল যদি ওর মধ্যে তাপ প্রবেশ করে, হিট এন্টার করে, তাহলে কিন্তু ওর চাপটা বাড়বে। তাহলে এই যে চাপটা একজনের বাড়ছে একজনের কমছে, এটা বোঝাচ্ছে যে সিস্টেম দুটো থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে এবং এটা আনাচ্ছে কে? টেম্পারেচার এই ঘটনাটা ঘটাচ্ছে। সো ইট ইজ গিভিং অ্যান অপারেশনাল ডেফিনিশন দিস জিরোথ ল। আর এখানে যে ডেফিনিশন দেওয়া হয়েছে তাতে কিন্তু বোঝাচ্ছে যে একজন মানুষকে থাকতে হবে যে বুঝবে ওটা গরম না ঠান্ডা। তাহলে তার থেকে এটা ওয়ার্কিং ডেফিনিশন, এটা আরও বেটার অ্যাকসেপ্টেবল ডেফিনিশন। নেক্সট হচ্ছে যে ডেফিনেশনের পর যে হাউ টু মেজার দ্য টেম্পারেচার। এখানে তো টেম্পারেচার মেজার করিনি, আমি টেম্পারেচারটা এবার মেজার করব। মেজারটা কেমন করে করব? মেজারমেন্ট অফ টেম্পারেচার ইজ থার্মোমেট্রি। মেট্রি মিনস মেজারমেন্ট। তাহলে টেম্পারেচার মেজার করব সেই সাবজেক্টটার, সেই টপিকটার নাম হচ্ছে থার্মোমেট্রি। একটা ছোট্ট পরীক্ষা করা যাক। আমি একটা লেটার বলবো, সেই লেটারটা শোনার সাথে সাথে তোদের মাথায় কোন শব্দটা আসে সেটা কল্পনা কর। যেহেতু এটা ওয়ান ওয়ে তাই বলার দরকার নেই, নিজে কল্পনা কর আর নিজে ফিল কর। আমি একটা লেটার বলবো, একটা অক্ষর বলবো, ইংলিশ অ্যালফাবেট একটা বলবো, সেটা দিয়ে কি ওয়ার্ড সম্ভব সেটা কল্পনা কর। বলার দরকার নেই কাউকে, কমেন্ট সেকশনে লেখারও দরকার নেই, শুধু রিয়েলাইজ কর। বলছি, এ দিয়ে কি হবে?
বেশিরভাগ জনের মাথায় কি আসে বা কি এলো? নিশ্চয়ই অ্যাপেল এলো, কারণ আমাদেরকে ছোটবেলায় বারবার পড়ানো হয়েছে এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল। তোরা তো তাও একটু ভদ্রভাবে পড়েছিস, আমরা এইভাবে পড়তাম দুলে দুলে, এ ফর অ্যাপেল, বি ফর বল। ফলে এখন এ বললেই অ্যাপেল স্ট্রাইক করে। ওটাকে কি বলে জানো বায়োলজিতে? রিফ্লেক্স। এখন কোথাও একটা এ শুনলেই মাথায় অ্যাপেল স্ট্রাইক করে দেয়, এইভাবে পড়ানোর জন্য। সেরকম টেম্পারেচার মেজার করব, এ শুনলেই থার্মোমিটার মনে পড়ে যাবে। থার্মোমিটার মনে পড়া ভালো, অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমরা যে থার্মোমিটার দেখেছি সেই থার্মোমিটার। থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান মেজার টেম্পারেচার। থার্মোমিটার তো মনে পড়তেই হবে যখন টেম্পারেচার মেজার করার প্রসঙ্গ আসবে, কিন্তু আমি সেই থার্মোমিটারের কথা বলিনি। আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি, ডাক্তার যেটা দিয়ে আমাদের টেম্পারেচার মাপে, আমাদের সঙ্গে সঙ্গে এই ছবিটা মনে পড়ে যায়। এইটা, তাই না? একইভাবে আমরা কি করে সময় মেজার করব, সময়ের পরিমাপ কিভাবে করব বললেই আমাদের কি মনে পড়ে যায়? ঘড়ির কথা মনে পড়ে যায়। তো এখন কেউ বলবে যে মনে পড়লে প্রবলেমটা কোথায় স্যার? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাকে কেউ যদি বলে যে টাইম কী করে মেজার করবে, তাতে যদি আমার ঘড়ি মনে পড়ে যায় তাহলে অসুবিধাটা কোথায়? কি অপরাধ হয়েছে ঘড়ি মনে পড়াতে? ঘড়ি তো সময় দেয়। অসুবিধাটা সেরকম কিছু না, কিন্তু যেটা হয় যে এ ফর অ্যাপেলই যদি স্ট্রাইক করে তাহলে আমার মাইন্ড কিন্তু নানান দিকে ভাবতে পারছে না, সেটা বোঝায়। তাহলে এইভাবে শেখানোটা উচিত হয়নি। আমাকে প্রথমে অনেকগুলো ওয়ার্ড দিয়ে বলা উচিত ছিল যে এর মধ্যে এ কোনগুলো সেগুলো ডিটেক্ট করো। এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল বারবার কানের কাছে না বলে অনেকগুলো ওয়ার্ড শেখানো উচিত এ দিয়ে। প্রথমেই 100টা ওয়ার্ড শেখানো যাবে না বাচ্চাকে, তখন এ ফর অ্যাপেলই বলতে হয় বা এ ফর অ্যান্ট বলতে হয়। তো সেটাই বিভিন্ন রকম বলতে হবে, অ্যাট এ টাইম একটা না বলে বা একটা কি বারবার না বলে, তাতে মাইন্ড আরও ক্রিয়েটিভ হয়। এবং শিশুকে বলতে হয় যে তুমি যেখানে যেখানে এ পাবে খোঁজো। অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিলাম, যেখানে যেখানে এ দিয়ে শুরু হবে সেগুলোকে তুমি খোঁজো। একইভাবে মেজারমেন্ট অফ টেম্পারেচার, এখানে যেন প্রথমেই এই ছবিটা যদি চলে আসে তাহলে কি হবে? তাহলে থার্মোমিটার বলতে আমি এটাই বুঝবো, ফলে আমি আর নতুন ইনস্ট্রুমেন্ট আমি আর ডিজাইন করতে পারবো না, এই সমস্যাটা হবে। সেই জন্য বারণ করছি। থার্মোমিটার মানে যে টেম্পারেচার মেজার করবে, ক্লক মানে সে টাইম মেজার করবে। তার মানে এই নয় সেটা যেরকম ঘড়ি আমরা জানি সেরকম দেখতে হবে, এটা এরকম দেখতে হবে। তাহলে একটা থার্মোমিটার বানিয়ে দেখা যাক, অন্য ধরনের থার্মোমিটার, যেটা আমাদের কল্পনাতে নেই। যেটা আমরা শিখলাম সেটা দিয়েই বানিয়ে দিই। আমরা এই গ্যাস সিলিন্ডারটা নিলাম, এর যে ওয়ালগুলো সেগুলো সব হচ্ছে রিজিড ওয়াল, অর্থাৎ মুভ করতে পারবে না, ভলিউম ফিক্সড। ওয়ালগুলো পোরাস নয়, ছিদ্র নেই, ফলে লিকেজ হবে না। মাস এন্ট্রি অ্যান্ড এক্সিট বোথ আর প্রহিবিটেড, অর্থাৎ মাসটা কনস্ট্যান্ট, ভলিউমটা ফিক্সড। তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে প্রেশার চেঞ্জ হবে। এবার এই সিস্টেমটাকে আমি একবার কি করলাম, বরফ জলে বসিয়ে দিলাম। প্রচুর বরফ আছে আর জল আছে, টোটালটাকে। বরফ ভাসে, কিন্তু প্রচুর থাকলে কিছু ডুবে থাকবে চাপে।
বরফ জল নিয়েছি, প্রচুর বরফ আছে, বরফগুলো গলছে। এই অবস্থায় এই পাত্রটাতে আমি এই সিলিন্ডারটাকে ভরে দিলাম। দেখা যাবে এর যে প্রেশারটাতে ছিল আগে সেখান থেকে হয়তো কমলো, কারণ ঠান্ডা হবে এখানে এলে। এখান থেকে তাপ বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা ঠান্ডা, এখান থেকে তাপ বাইরে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে এদের ভেলোসিটি ফল করবে, ভেলোসিটি কমলে ভরবেগ কমবে, ভরবেগের আদান প্রদান কমবে, ভরবেগের পরিবর্তনের হার কমবে, বল কমবে, বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ কমবে। চাপ কমলে এটা কমে গেল, তাহলে ধরলাম এটা এসে এখানে দাঁড়িয়ে গেল, বা এখানেই নয়, হয়তো এখানে এসে দাঁড়িয়ে গেল। এইটাকে আমি নাম দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখানে মার্কার পেন দিয়ে লিখে দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড এইটাকে। তার আগে খেয়াল করতে হবে এটা যেন চেঞ্জ না হয়। কমতে কমতে এসে যখন দাঁড়িয়ে যাবে, উইথ টাইম আর চেঞ্জ করবে না, তখন সেটাকে মার্কিং করলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে। আরেকবার চেক করে দেখে নেবো ঠিক হয়েছে কিনা। আবার এটাকে বাইরে বের করে আনবো, দেখা যাবে এখান থেকে আবার প্রেশারটা বেড়ে গেল, কারণ বাইরে থেকে তাপ তখন ঢুকছে। আবার এখানে ভরবো, বা অন্য একটা পাত্রে বরফ নিয়ে সেখানে ভরে দেখবো যে ওখানেই এলো কিনা। যদি 2-3 বার ওরকম হয় কনফার্ম, তখন আমি এটাকে মার্কিং করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিলাম। এই ফাঁকাই লিখে দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি 10ও লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। এবার এই জিনিসটাকে আমি কি করলাম, নিয়ে গেলাম একটা বড় পাত্রে, সেখানে জল ফুটছে। এই পুরো সিস্টেমটাকে নিয়ে গেলাম, এখানে জল বয়েল করছে। এখানে মার্কিং হয়ে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখা গেল কাঁটাটা এখানে এসে দাঁড়িয়ে গেল। এইটাকে আমি নাম দিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার চেক করলাম, ওখান থেকে বার করে নিয়ে এলাম, বাইরে ঠান্ডা হলো পাত্রটা, তখন দেখা গেল প্রেশারটা কমলো। আবার আমি অন্য একটা গরম জলে বা এখানে নিলাম ফুটন্ত জলে, দেখলাম যে আবার ওখানে আসছে। এবার এইটাকে মার্কিং করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি, আর এটাকে মার্কিং করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। এই দুটো দাগের মাঝে 99টা আমাকে স্পেস তৈরি করতে হবে, অর্থাৎ 100 ইকুয়াল ডিভিশন করলাম। ঠিক আছে, মার্কিং করে দিলাম 1, 2, 3, 4। বা যদি ঘিঞ্জি হয়ে যায় তখন কি করব, এটার পর এটা 10 দেবো, তারপর 20 দেবো, আর পজিশন দেখে বুঝে নেবো কোথায় আছে। বা শুধু দাগগুলো দেবো, নামটা লিখবো না। এটা 10 লিখলাম, মাঝের নামগুলো লিখলাম না, দাগ দেখে বুঝে যাব কোথায় আছে। এবার একটা আননোন জায়গাতে আমি রাখলাম, যার টেম্পারেচার আমি মাপতে চাই। ধরলাম সেটা সিস্টেম বি, বা এটা আননোন সিস্টেম ইউ। এর টেম্পারেচার আমি মাপতে চাই। তখন এটাকে নিয়ে এসে এর সঙ্গে কাপেল করলাম। গোটা সিস্টেমটা অর্থাৎ কম্পোজিট সিস্টেমটা আইসোলেট করে দেওয়া হয়েছে। এটা আমাদের থার্মোমিটার টি, এটা আননোন সিস্টেম যার টেম্পারেচার জানা প্রয়োজন। এইটা হচ্ছে থার্মালি কন্ডাক্টিং ওয়াল, তাপের আদান প্রদান সম্ভব। আর গোটা সিস্টেমটাকে, কনজুগেট সিস্টেমটাকে আমরা সারাউন্ডিং থেকে আইসোলেট করে দিয়েছি। তাহলে এটা কী হবে, থার্মাল ইকুইলিব্রিয়াম আসবে। এর যদি টেম্পারেচার বেশি থাকে এখানে তাপ আসবে, এর যদি টেম্পারেচার বেশি থাকে এখানে তাপ যাবে, করে ইকুইলিব্রিয়াম আসবে দুটোর। তাহলে এর টেম্পারেচার ফল করে গেল, এর টেম্পারেচার বেড়ে গেল যদি এর টেম্পারেচার বেশি থাকে। আর যদি এর টেম্পারেচার বেশি থাকে এরটা ফল করে যাবে, এরটা বেড়ে যাবে। তাহলে আমি টেম্পারেচার মেজার করতে গিয়ে তো এর টেম্পারেচার ফল করিয়ে দিচ্ছি, তাহলে এটা কি ভালো থার্মোমিটার হবে? হবে না। তাহলে কি করতে হবে, এটাকে আমাকে ছোট নিতে হবে। সিস্টেমের রেসপেক্টে এটাকে যেন খুব ছোট হয়, যাতে এখান থেকে এখানে অল্প তাপ এলে বা অল্প তাপ গেলে যেন এর টেম্পারেচার চেঞ্জ না হয়। এটা মাথায় রাখতে হবে। এই ধরনের
থার্মোমিটার ইউজ করার সময়। অর্থাৎ আমার জ্বর হয়েছে, আমি থার্মোমিটার ভরলাম মুখে, থার্মোমিটারটা এত তাপ টানলো যে আমার জ্বর কমে গেল। সেটা করলে তো আর হবে না, তাহলে তো থার্মোমিটার সঠিক টেম্পারেচার দিতে পারবে না। শরীরে যত তাপ আছে তার থেকে থার্মোমিটার এত কম তাপ নেবে, দিয়ে সঠিক রিডিংটা দেখাবে, যাতে করে আমার টেম্পারেচার ফল না করে যায়। তাহলে আমাকে এই সিস্টেমটার হিট কন্টেন্ট খুব বেশি নিতে হবে, সাইজে বড় নিতে হবে, এটা ছোট নিতে হবে। ছবি দেখলে হবে না, ছবিতে আঁকা বোঝানোর জন্য আমাকে আঁকতে হয়েছে সমান সাইজের। এর হিট কন্টেন্ট মোট কথা প্রচুর বেশি থাকতে হবে, যাতে করে এখানে এ যদি কিছু দেয় বা কিছু পায় এর জন্য টেম্পারেচার চেঞ্জ না হয়। ম্যাসিভ বডি হতে হবে ওটা, তারই টেম্পারেচার মাপতে পারবো এই মেথডে, তাছাড়া মাপতে পারবো না। এবার যদি মাপতে পারি, এই লিমিটেশনটা যদি না থাকে, তাহলে কিভাবে মাপবো? তাহলে এটা থার্মালি কন্ডাক্টিং ওয়াল, এখান থেকে এখানে তাপের আদান প্রদান হলো, তাপের আদান প্রদান হওয়ার পর থার্মাল ইকুইলিব্রিয়াম এলো, সেম টেম্পারেচার হলো। এর যদি টি থাকে, এরও হয়ে গেল টি। তখন দেখা যাবে তার করেসপন্ডিং যে প্রেশারটা তৈরি হলো এখানে, সেটা হয়তো এই জায়গাটায় আসছে। এবার আমার এটা 0 করা আছে, এটা 100 করা আছে, আর এখানে ভাগ করা আছে। এখানে যে মার্কিংটা থাকবে সেটা দেখে আমি বলে দিতে পারবো এর টেম্পারেচার এত। তাহলে এইভাবে তো টেম্পারেচার মেজার করা যেতে পারে। কি দিয়ে মাপলাম? একটা প্রেশার গজ নিয়েছি আর একটা গ্যাস সিলিন্ডার নিয়েছি, সেটা দিয়েই তো আমি মেপে দিতে পারলাম টেম্পারেচার। তাহলে থার্মোমিটার ইজ এনি ডিভাইস হুইচ ক্যান মেজার টেম্পারেচার অফ এনি আননোন সিস্টেম। থার্মোমিটার মানে এইটা শুধু নয়, ইট ইজ থার্মোমিটার, বাট ইট ইজ নট দ্য ওনলি থার্মোমিটার। Thermometer is any device which can give you temperature of any unknown substance, provided there are some limitations that must be avoided by the measurement procedure or the measuring instrument. কি সেগুলো? একটা তো বললাম যে মেজার করছে সে যেন এত পরিমাণ তাপ টেনে নেয় বা দিয়ে না দেয়, যাতে করে যেটার টেম্পারেচার অবজার্ভ করছি, মেজার করছি, তার টেম্পারেচার না চেঞ্জ হয়ে যায়। আরেকটা হচ্ছে মজার জিনিস, এমন যদি হয় এই গ্যাসটার প্রেশার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যেভাবে বাড়ে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সেইভাবে বাড়ে না। আবার 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হয়তো 70 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হয়তো অন্যভাবে বাড়ে, এক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। অর্থাৎ থার্মাল কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন যেন একই হয়। টেম্পারেচার বাড়ার সাথে সাথে প্রেশারের যে বাড়াটা উইথ ইনক্রিজিং টেম্পারেচার প্রেশার ইজ ইনক্রিজিং, এটা যেন হোমোজিনিয়াস হয়, ইউনিফর্ম হয়। অর্থাৎ 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হতে যা প্রেশার চেঞ্জ হবে, 40 থেকে 41 হতে সেই প্রেশারই যেন চেঞ্জ হয়, 75 থেকে 76 হতে সেটাই যেন চেঞ্জ হয়। অর্থাৎ 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জে প্রেশারের যা চেঞ্জ সেটা যেন এন্টায়ার রেঞ্জে আইডেন্টিক্যাল থাকে, তাছাড়া কিন্তু এটা বাজে থার্মোমিটার হয়ে যাবে, ভুলভাল রিডিং দেবে, মেজার করা যাবে না। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা টেম্পারেচারকে মেজার করতে পারি। তো এটাই যখন আমরা এই সিস্টেম নিয়ে করব, কি করব? এটাকে প্রথমে আমরা বরফ জলে ডোবাবো, যেখানে দাগ পাবো, যেখানে মার্কারির লেভেলটা দেখতে পাবো, সেটাকে বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মার্কারি এক্সপ্যান্ড করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। গরম জলে ডোবালাম, যেখানে দাগ পেলাম, যেখানে মার্কারি লেভেলটা পেলাম, সেটাকে বললাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝে 99টা স্পেস তৈরি করলাম, অর্থাৎ 100 ইকুয়াল ডিভিশন করলাম। এবার একটা আননোন সাবস্টেন্সে আমি থার্মোমিটারটা দিলাম, কিছুক্ষণ সময় দিতে হবে ইকুইলিব্রেট করার। থার্মাল ইকুইলিব্রিয়াম এলো, তখন যে হাইটটা দেখব তার কাছাকাছি যে মার্কিংটা আছে, সেই মার্কিংটা যে টেম্পারেচারটাকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে সেই সাবস্টেন্সের টেম্পারেচার। এখানেও কিছু লিমিটেশন আছে, যেমন এখানে যে টিউবটা আছে ভিতরে, এটা খুব সরু হয়, তো এটা তৈরি করবার সময় যেন রেডিয়াসের পরিবর্তন না হয়। অর্থাৎ টিউবটা মাস্ট বি অফ, দ্য ক্যাপিলারি টিউব মাস্ট বি অফ ইউনিফর্ম রেডিয়াস। ইউনিফর্ম রেডিয়াসের না হলে, যদি যেখানটা রেডিয়াস বেশি হবে সেখানে কম উঠবে, যেখানে রেডিয়াস কম হবে সেখানে বেশি উঠে যাবে, ফলে এরর দেখাবে।
ভুল রিডিং দেখাবে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা যেন ইউনিফর্ম রেডিয়াসের হয়, আর যে লিকুইডটা এখানে নেবো সেই জন্য একে না ভেজায়, তাহলে মার্কেট নিলে সুবিধা। মার্কেট ডাজ নট ওয়েট গ্লাস, জল নিলে অসুবিধা হতো। আর মাথায় রাখতে হবে যে যে টেম্পারেচার মাপতে চলেছি সেইটার তে এ যতদূর এক্সপ্যান্ড করে সেটা যেন এই লিমিটকে ছাড়িয়ে না যায়। তখন কিন্তু এর যে সাবস্টেন্স যখন টেম্পারেচারের সাথে সাথে ভলিউম বাড়ে তখন তাকে যদি আটকে দেওয়া হয় তখন তার হিউজ প্রেশার ক্রিয়েট করে সে, ফলে সে কিন্তু এই কাঁচের যে থার্মোমিটারটা এটাকে কিন্তু বার্স্ট করিয়ে দেবে। তাহলে এর আপার লিমিট যদি হয় 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি কিন্তু 300 ডিগ্রি সেন্টিগ্রেডে সিস্টেমকে মেজার করব না। সেক্ষেত্রে মার্কেটের যে এক্সপ্যানশন হবে তাতে কিন্তু কাঁচটাকে ফাটিয়ে দেবে। সেই কারণে রেল লাইনের মাঝে গ্যাপ দেওয়া হয়। সূর্যে রোদ যখন পড়ে মে জুন মাসে প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, টেম্পারেচার প্রচুর বেড়ে যায়, তখন এক্সপ্যান্ড করে। আবার যখন শীত তখন ঠান্ডা হয়ে বা রাতের দিকে ওটা সংকুচিত হয়। এই সংকোচন আর প্রসারণটা হয়, আমি যদি কন্টিনিউ করে দিতাম রেল লাইনটাকে তাহলেও কী হতো, বেঁকে যেত। তাই ওই মাঝে ফাঁকটা রাখা হয় যাতে ও ওই জায়গাটা এক্সপ্যান্ড করতে পারে এবং ও সংকোচনটা হয়। কন্ট্রাকশন আর এক্সপ্যানশনটা হওয়ার জন্য ওই জায়গাটা দেওয়া হয়। এবার নাটও তো লাগাতে হবে, না হয়তো খুলে বেরিয়ে যাবে। তাহলে নাট লাগিয়ে দিলে আর ফাঁক রেখে কী লাভ? নাট বল্টু যদি লাগিয়ে দিই তাহলে রেল লাইন দুটোর পরপর রেল লাইনের মাঝে ফাঁক রেখে লাভ কী? তো সেক্ষেত্রে কী হয়, নাট বল্টু দেওয়া হয় কিন্তু নাট বল্টুর যে ফুটোটা সেই ফুটোটা হয় এরকম, ফলে নাটটা এরকম থাকে, এইরকম জায়গায় থাকে। এই দিকে মুভমেন্টটা অ্যালাউড, কিন্তু নাট বল্টু ওকে ডান দিক বাঁ দিকে যেতে দেয় না। এবার নাট বল্টুটা এরকম যদি ফুটোটা যদি এরকম থাকে, এখানে যদি নাট বল্টুটা থাকে তাহলে এক্সপ্যান্ড করলে ওই দিকে চলে গেল, কন্ট্রাক্ট করলে এই দিকে চলে এলো, এই মুভমেন্টটা করতে পারে। কিন্তু নাট বল্টুটা থাকার ফলে কি হয়, এটা বাইরে বেরিয়ে যেতে পারে না। এই মেকানিজম এগুলো ফলো করতে হবে। এইভাবে টেম্পারেচার মাপা যায়। এই যেটা বললাম সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। আরও একটা আছে ফ্যারেনহাইট স্কেল, সেটা সহজ, দেখে নিবি। কিন্তু থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারের যে নতুন ডেফিনিশন হয়েছে যেমন, সেরকম স্কেলটাও একটা ডিফারেন্ট স্কেল নেওয়া হয়েছে যেটা মোর মিনিংফুল, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল। সেই স্কেলটা আমি বয়েলস ল পড়াবো প্রথম, তারপর চার্লস ল পড়াবো, সেই চার্লস ল পড়িয়ে পড়াবো। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলকে কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল স্কেল বলা হয় না, তার পরিবর্তে কেলভিন স্কেল নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে এই যুক্তিগুলো আমরা চার্লস ল পড়বার সময় দেখব। ঠিক আছে, এটা গেল হচ্ছে টেম্পারেচারে। এরপরে আমরা দেখব যে টেম্পারেচারকে আরও কিভাবে এক্সপ্রেস করা যায়। টেম্পারেচার মানে কি শুধু এই থার্মাল ইকুইলিব্রিয়াম? যে প্যারামিটার থার্মাল ইকুইলিব্রিয়াম ডিটারমিন করে, থার্মাল ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে যায়, সেটাই কি টেম্পারেচার? টেম্পারেচার যদি আরেকটা সিস্টেম না পাই, যদি শুধু একটা সিস্টেমই থাকে, তার তো টেম্পারেচার থাকে, তাহলে সেটা বলতে কি বোঝায়? বা এই হিটের এক্সচেঞ্জটা হয় কেন, কী কারণে হয়? টেম্পারেচার বেশি বলে হয়, কিন্তু কেন হচ্ছে? টেম্পারেচার বেশি বলে হিটটা কেন চলে যাচ্ছে? এই যে ডিটেলসে যে অ্যানালিসিসটা, এটাও আমরা পরবর্তীকালে করব। পাশাপাশি আরেকটা জিনিস দেখব যেটা খুব মজা, সেটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার। সেটা আমরা দেখব। নেগেটিভ টেম্পারেচার মানে এটা ভেবে ভুল করলে হবে না যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা -10 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো হচ্ছে নেগেটিভ টেম্পারেচার, এটার কথা বলিনি। আমরা আগে কেলভিন স্কেলটা পড়ি, কেলভিন স্কেলে গিয়ে দেখব যে নেগেটিভ হয় না টেম্পারেচার, অর্থাৎ মাইনাস হয় না। তারপরেও একটা নেগেটিভ টেম্পারেচারের কনসেপ্ট আসে, সেটা কি, কেন আসে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। সুতরাং টেম্পারেচার মানে শুধু এই ভিডিওটা নয়, আরও অনেক সাকসেসিভ ভিডিও দেখতে হবে। পরবর্তীকালে আমরা আস্তে আস্তে টেম্পারেচারের কনসেপ্টটাকে এইভাবে টোটালটাকে জেনারেট করব।